হ্যালো, আসসালামু আলাইকুম। বাংলাদেশ ভার্সেস পাকিস্তান টেস্ট ডে 3 আজকে শেষ হলো মাত্র। চমৎকার দিন বাংলাদেশের জন্য। বাংলাদেশ মোটামুটি পাকিস্তানকে ক্রাশ করে দিছে আজকে। কালকে যেরকম বলতেছিলাম যে 450 এর কাছাকাছি চলে যায় যদি বাংলাদেশ, তাইলে এই টেস্ট পাকিস্তানের জন্য বাঁচানো অলমোস্ট ইম্পসিবল হয়ে যাবে। which was almost correct. বাংলাদেশ 437 রান টার্গেট দিছে পাকিস্তানকে। হাতে আছে এখনো 2 দিন। 2 দিনে 430 আসলে ডেটা ম্যাটার করে না, এখনো 180 ওভারের ম্যাচ বাকি, বাট আমার মনে হয় না পাকিস্তান কালকে ডে সার্ভাইভ করতে পারবে বলে। এন্ড 437 করে জিততে হলে পাকিস্তানকে ওয়ার্ল্ড রেকর্ড, টেস্ট ক্রিকেটের 150 ইয়ার্স এর ওয়ার্ল্ড রেকর্ড ব্রেক করে তারপরে জিততে হবে, which is a big task, is a huge task. এটা আসলে আমরা ধরে নিতে পারি যে আমরা হোয়াইট ওয়াশের দিকে যাচ্ছি, পাকিস্তানকে হয়তো আমরা আবার আরেকটা হোয়াইট ওয়াশ দিয়ে দেশের মাটি থেকে বিদায় দিব। চমৎকার দিন বাংলাদেশের জন্য। প্লাস হচ্ছে এই উইকেটে আমার মনে হয় না ফোর্থ ডে থেকে উইকেট আরো ভালো হবে বলে। আমার মনে হচ্ছে উইকেট আরো ডিটেরিয়েট করবে। স্পিনারদের যেটা ফার্স্ট 2-3 ডেজে স্পিনাররা খুব একটা বেনিফিট পায় নাই, কালকের ডে থেকে স্পিনাররা বেনিফিট পাওয়া শুরু করবে, যেটা পজিটিভ থিং। কারণ আমাদের দুইটা স্পিনারই ভালো বোলিং করতেছে গত টেস্টেও এই টেস্টেও। আরেকটা জিনিস হচ্ছে যে পাকিস্তানের কিন্তু চেজের রেকর্ড খুব একটা ভালো না। পাকিস্তান লাস্ট শ্রীলঙ্কার সাথে 337 মনে হয় লাস্ট চেজ করছে, which was their most চেজ। এর বেশি পাকিস্তান জীবনেও চেজ করে নেই। স্পেশালি ফোর্থ ইনিংসে পাকিস্তানের ব্যাটিং এভারেজ খুবই খারাপ। এভারেজ 222 তারা করতে পারে না। সো অল অডস গোজ টু বাংলাদেশ, এবং আমার মনে হচ্ছে যে বাংলাদেশ এখান থেকে ইজিলি একটা উইন নিয়ে আসবে। এখান থেকে হারতে হলে আসলে বাংলাদেশকে খুবই বাজে বোলিং করতে হবে, হয়তো বাংলাদেশ তার ইতিহাসে সবচেয়ে খারাপ বোলিং করতে হবে, তাইলে হয়তো পাকিস্তান এখান থেকে ম্যাচ বের করতে পারবে। আর পাকিস্তানের যে ফর্ম এবং মেন্টাল কন্ডিশন তাদের যেরকম, আজকে তো বাংলাদেশ তাদেরকে ফিজিক্যালি মেন্টালি একদম ব্রেক করে দিছে। হোল ডে বাংলাদেশ সার্ভাইভ করছে কি ডমিনেট করছে তাদের বোলাররা এট এ টাইম টায়ার্ড হয়ে গেছে, এবং বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছে তারা ওইখানে গিভ আপ করে দিছে। একটা পয়েন্টে তো মনে হয়েছিল তারা উইকেট নিতেও চাচ্ছে না, তারা রান কাভার আপ করতেছে যাতে বেশি রান তাদের টার্গেট না হয়। মানে এই টেস্টে আসলে রান বাঁচায় কিভাবে জিতবে আই ডোন্ট নো। পাকিস্তানকে আসলে মানে বাংলাদেশকে অল আউটই করতে হইতো, কারণ বাংলাদেশের হাতে এখনো অনেক টাইম আছে। যে টাইম কিল করে এই টেস্ট বাঁচানো যাবে না, অলমোস্ট অসম্ভব, আনলেস ওয়েদারে কোনো কিছু করে, মানে বৃষ্টি বা যদি কিছু আসে। যেমন আজকে বাংলাদেশ যদি আরো 10 ওভার বা 12 ওভার, আই ওয়াজ রিয়েলি হোপিং যে বাংলাদেশ আরো 10টা ওভার যদি বোলিং করতে পারতো ডে এন্ড ডে, তাহলে হয়তো 2টা উইকেট আমরা নিয়ে নিতে পারতাম। আনফরচুনেটলি ওভারকাস্ট কন্ডিশন ছিল এবং ব্যাড লাইটের কারণে অলমোস্ট হাফ অ্যান আওয়ার আগে খেলা শেষ হয়ে যায়। ওই হাফ অ্যান আওয়ারটা ভেরি ইম্পর্টেন্ট ছিল আমাদের জন্য। প্রথম 2টা ওপেনারকে যদি আমরা নিয়ে নিতে পারতাম এই হাফ অ্যান আওয়ারে, এবং 2 ওভার মাত্র বাংলাদেশ বোলিং করতে পারছে পাকিস্তানকে, এই 2 ওভারেই মনে হয়েছে উইকেট যে কোনো সময় পড়ে যাবে। একটা রানও কনসিড করে নাই। তাসকিন প্রথম ওভার করছে ব্রিলিয়েন্ট ওভার, 2টা এলবিডব্লিউ ওয়াজ ভেরি ক্লোজ, আউটসাইড লেগ স্টাম্প পিচ আপ করে বাংলাদেশ রিভিউ নেওয়ার দরকার ছিল না, বাট ইট ওয়াজ রিয়েলি ক্লোজ। বাংলাদেশ ওয়াজ উজিং টুয়ার্ড 2 or 3 উইকেটস। এবং পাকিস্তানের যে পাকিস্তান যেভাবে ফিল্ডিং করছে আজকে, মনে হয়েছে তারা গিভ আপ করে দিচ্ছে ম্যাচ। এই ম্যাচ মনে হয়েছে আর বাঁচাতে পারবে না। যখনই টার্গেটটা মানে লিডটা 300 এর উপরে হয়ে গেছে, তাদের বডি ল্যাঙ্গুয়েজ কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে, এবং ওইখানেই মনে হয়েছে যে পাকিস্তান ম্যাচ হেরে গেছে। এবং অল ক্রেডিট গোস টু বাংলাদেশি ব্যাটিং লাইন আপ। যদিও পাকিস্তান অনেকগুলা মেস আপ করছে, রান আউট মিস করছে, ক্যাচ ড্রপ করছে, বাজে ফিল্ডিং করছে, বাজে ক্যাপ্টেন্সি হয়েছে, বোলাররা টায়ার্ড হয়ে গেছে। একটা স্পেল করেই সেকেন্ড স্পেলে দেখা যাচ্ছে যে পাকিস্তানি বোলারদের পেস ডিক্রিজ করে 130 থেকে একদম 120-তে চলে আসতেছে। যখন শর্ট বল করতেছে তখন কোনো প্ল্যানিং ছাড়া শর্ট বল করতেছে, শর্ট বলগুলো কনসিস্টেন্ট না, এবং 123-তে শর্ট বল আসলে কোনো খুব একটা কাজের দেয় না। লিটন দাস যদিও শর্ট বলে আউট হয়, বাট ইট ওয়াজ এ ব্যাড শট, এবং লিটন দাস অ্যাকচুয়ালি টায়ার্ড হয়ে গেছে। দেখে মনে হচ্ছে যে এখন তারা চার্জের দিকে যাচ্ছে, ওই অবস্থায় গিয়ে আউট হয়েছে। এবং সে আমার ধারণা ফ্লাই স্লিপে, মানে ডিপ থার্ডম্যান ও ঠিক বলা যায় না, একদম ফ্লাই স্লিপ, মানে স্লিপিং পজিশন থেকে একদম পেছনে, মানে বাউন্ডারিতে ফিল্ডার ছিল, যেটা অ্যাকচুয়ালি আপার কাটের জন্য রাখাই হয়। সো সেই ফিল্ডারটা মনে হয় রেকগনাইজ করে নেয় বা দেখে নেয়।
যে কারণে সে উইকেটে গিভ আপ করে দিয়ে যায়। লিটন দাস থাকলে হয়তো আমরা আরো কুইক রান করে ফেলতে পারতাম এবং আর একটু আগে আমরা ডিক্লেয়ার করে দিতাম, হয়তো 450 460 তে আমরা তাড়াতাড়ি করে নিতে পারতাম। মুশি played brilliantly today. It was one of his best innings. কারণ সে কোনো চান্সই দেয় নাই, এত স্টেডি ব্যাটিং করছে হোল ডে। দিনের প্রথমেই আমরা শান্তর উইকেটটা লুজ করি, সো ওইখান থেকে আমরা একটু প্রেসারে পড়ে যাই। কারণ পাকিস্তান তখন আমাদের 156 রানের লিড ছিল। পাকিস্তান ওয়াজ থিঙ্কিং যে আমরা যদি 250 ভেতরে তাদের যদি লিডটা 250 ভেতরে রেখে আমরা অল আউট করে ফেলতে পারি বাংলাদেশকে, তাহলে ইট ওয়াজ এ চেজেবল টার্গেট, কারণ তখন হিউজ ডে বাকি। কিন্তু বাংলাদেশি ব্যাটসম্যান আর রিফিউজ টু ডু দ্যাট এন্ড মুশি প্লেড ব্রিলিয়েন্টলি। মুশি ওয়াজ স্ট্যান্ডিং লাইক এ ওয়াল, এক সাইড থেকে সে দাঁড়ায় ছিল। জাস্ট লিটন দাস যেরকম ফার্স্ট ইনিংসে ব্যাটিং করছে, মুশিও সেম সেকেন্ড ইনিংসে ব্যাটিং করছে। ভেরি ইম্পর্টেন্ট থিং টু সি যে টেইল্যান্ডারকে নিয়ে মুশিও কিন্তু 100 রানের একটা পার্টনারশিপ হয়। তাইজুল, তাসকিন এবং শরীফুল তিনজনকে মিলে কিন্তু অলমোস্ট 105 ও 106 রানের একটা বিগ পার্টনারশিপ হয়ে যায়। বিগ অ্যাডভান্টেজ বাংলাদেশের জন্য যে বাংলাদেশের টেইলটা সার্ভাইভ করতেছে, হোল্ড করতেছে। এন্ড আরেকটা প্রবলেম হচ্ছে পাকিস্তানের কিন্তু এক্সপ্রেস পেস বোলার নেই, সো তারা যে টেইল্যান্ডারকে ভয় দেখায় উইকেট নিয়ে যাবে, শর্ট বল করবে বা ভালো কোনো ইয়র্কার করবে, ওই সুযোগও কিন্তু নাই। সাজিদ খানকে তারা ইনক্লুড করছে এই টেস্টে টু গেট সাম বেনিফিট ইন সেকেন্ড ইনিংস, বা সাজিদ খান আসলে ওইরকম ভালো বোলিং করতেও পারে নাই, আর পিছ থেকে খুব একটা বেনিফিট সে নিতেও পারতেছে না। সামটাইমস ইট টার্নস আ লট, বাট aggressive bowler, I give the credit to him, but সে অনেক রান কনসিড করছে, অলমোস্ট 100 উপরে রান কনসিড করছে, which was a disadvantage for Pakistan. পাকিস্তান আসলে ওভাররাইট কভার করতে যায় সাজিদ খানকে অনেক বেশি বোলিং করাতে হয়েছে, আর তাদের তিনটা পেসারই কিন্তু অলমোস্ট টায়ার্ড হয়ে গেছিল। ফুল ডে বোলিং করা ইজ নট এ ইজি থিং, আর আমার কাছে মনে হচ্ছে ফিজিক্যালিও সবগুলা বোলার ওইরকম ফিটনেস লেভেলটা ওইরকম নাই। সো ওভারঅল ইট ওয়াজ বাংলাদেশ ডে এন্ড ইট ওয়াজ এ ওয়ান্ডারফুল ডে। এন্ড আমার মনে হচ্ছে যে বাংলাদেশের টেস্ট হিস্ট্রিতেও এত ভালো একটা ডে বাংলাদেশ খুব কমই পাইছে, যে কমপ্লিট টেস্টই কিন্তু বাংলাদেশ ডমিনেট করতেছে ইন এভরি সেশন। কোনো সেশনে এরকম যায় নাই যে মনে হয়েছে না বাংলাদেশ থেকে টেস্টটা হাত থেকে চলে যাচ্ছে বা ভালো বাংলাদেশ ব্যাকফুটে চলে গেছে, এক্সেপ্ট ফার্স্ট ডেতে যখন 110 রানে 6 উইকেট পড়ে যায়, ওই টাইমটা ছাড়া বাংলাদেশ এই টেস্ট থেকে কখনোই বের হয়নি। সো হোয়াইট ওয়াশ ইজ ডাউনলোডিং। আই হোপ যে কালকে 2 সেশনের মধ্যে আমরা তাদেরকে অল আউট করে ফেলতে পারবো। এন্ড যদি এখান থেকে পাকিস্তান জিতে যায়, ক্রেডিট গোজ টু দেম। যদি তারা এত ভালো ব্যাটিং করে যে ওয়ার্ল্ড রেকর্ড, 150 বছরের ওয়ার্ল্ড রেকর্ড ব্রেক করে তারা বাংলাদেশ চেজ করে ফেলে 437, ইট ইজ এ হিউম্যাঙ্গাস টাস্ক। এনিওয়ে, আমার মনে হয় না এটা পসিবল হবে বলে। আমার মনে হয় ফার্স্ট সেশনে আমরা 4টা থেকে 5টা উইকেট নিয়ে নেব এবং সেকেন্ড সেশনে আমরা র্যাপ আপ করে ফেলতে পারবো, এবং আমার মনে হয় তাইজুল উইল হ্যাভ এ ভেরি গুড ডে টুমরো, ইনক্লুডিং আওয়ার 3 পেসার। সো আগে থেকে আমি কংগ্রাচুলেশন দিয়ে রাখি সবাইকে যে বাংলাদেশ আরেকটা হোয়াইট ওয়াশ করতেছে পাকিস্তানকে, অ্যান্ড অল দ্য ক্রেডিট গোজ টু দ্য ম্যানেজমেন্ট টিম অ্যান্ড ক্যাপ্টেন্স। ক্যাপ্টেন্সি ইজ এ বিগ ফ্যাক্ট। এই ম্যাচে বাংলাদেশের ক্যাপ্টেন্সিও ভালো হয়েছে। সো credit goes to Liton Das, credit goes to Mushi, and we'll talk about it after we winning. And I'm very confident যে কালকে আমরা র্যাপ আপ করে ফেলবো পাকিস্তানকে, and it will be a disaster for Pakistan, কারণ ব্যাক টু ব্যাক 4টা টেস্ট তারা বাংলাদেশের সাথে হারতেছে। বাংলাদেশের আগে 4টা টেস্ট ব্যাক টু ব্যাক কখনোই কোনো টিমকে হারাতে পারে নাই, জিম্বাবুয়ে ছাড়া। and it is a big achievement for Bangladesh যদি কালকে না, যদি এই টেস্টটা আমরা উইন করে পাকিস্তানকে, কারণ এটা কোনোভাবে এই টেস্ট ড্র হবে না। সো either we win or Pakistan win, and we have almost 90-95% chance to win this match. So big congratulations and see you all tomorrow. Love us.